ফেসবুকে একটু জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। ফেসবুক সাউন্ড ওকে আছে, সুরাইয়া আছে, হাসিফ আছে। একদম ইজি একটা টপিকের ক্লাস, সাউন্ড ওকে আছে। হ্যালো। তোমাদের হচ্ছে শর্টের দুইটা টপিক আছে, আমি শর্টটা আগে কভার দিয়ে দিই। এরপর নেক্সট ক্লাসটায় পড়াবো হচ্ছে মূলত শর্টের বাইরে, যেটা কতদিন হচ্ছে ফুড প্রিজারভেটিভ পর্যন্ত আমরা আসছিলাম, এগুলো শর্টে আছে। ঠিক আছে, ফুড প্রিজারভেটিভ পর্যন্ত কতদিন ছিল। আজকে হচ্ছে ভিনেগার। দেখি একটু এটা বলো, বিএইচ এর পূর্ণরূপ কি? গত ক্লাস যারা করে আসছো একটু ওয়ার্ম আপ করায়নি। বিএইচ এর পূর্ণরূপ কি এটা একটু বলো। বিএইচ এর পূর্ণরূপ কি? বিএইচটি এর পূর্ণরূপ কি? ঠিক আছে, বিএইচ এর পূর্ণরূপ কি, বিএইচটি এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে কি বিউটাইলেটেড হাইড্রক্সি এনিসল। এটা কি হবে? বিউটাইলেটেড হাইড্রক্সিটোলিন। এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো কি বলতো? এগুলো কি? এগুলো কি? এগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। ঠিক আছে, অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো কেমন অ্যান্টিঅক্সিডেন্ট বলতো? এগুলো হচ্ছে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট। এই কিসের ন্যাচারাল? এগুলো হচ্ছে তোমার কৃত্রিম। কৃত্রিম, ঠিক আছে, এগুলো হচ্ছে কি কৃত্রিম। এবার দেখি ওয়ার্ম আপ করো। তোমাকে যদি, হ্যাঁ এটা বলতে পারছো অনেকে, সাইদ মোহাম্মদ বলতে পারছে হাইড্রোক্সি অ্যানিসল হাইড্রোক্সি টোলিন। ওকে গুড। এবার যদি তোমাকে বলে তাহলে প্রাকৃতিক কোনগুলা? অ্যান্টিঅক্সিডেন্ট কি যেগুলো হচ্ছে জারণ রোধ করে, তাহলে প্রাকৃতিক কোনগুলা এটা বলো। প্রাকৃতিক কোনগুলা? প্রাকৃতিকের নাম বলো। ভিটামিন সি, সেপসি বলছিলাম, ভিটামিন সি, ভিটামিন ই। ঠিক আছে, তোমাদের যে আমি এভাবে বলছি। এরপর বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিন। অত সেলেনিয়াম। ঠিক আছে, অত সেলেনিয়াম। আশা করি মনে আছে। ঠিক আছে, আশা করি মনে পড়ছে, যাদের মনে ছিল না তাদেরও মনে পড়ছে। এগুলোর সংকেত যদি মনে থাকে তাহলে বেস্ট হয়, কারণ আমি এবার বলছি বুয়েটে এটা আসার একটা চান্স আছে। ঠিক আছে, তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে না। বিটা হাইড্রোক্সি বিউটাইলেটেড, এটা হচ্ছে বিউটাইল হাইড্রোক্সি এনিসল হচ্ছে এটা। আর টলুইন যখন বিউটাইলেটেড হাইড্রোক্সি, হাইড্রোক্সি আছে, টলুইন আছে, এনিসল ও CH3, তাহলে এটা কি CCH3। এখানে একটা আছে CCH3।
অধাতু সেলেনিয়াম। তো আশা করি বুঝতে পারছো এই জিনিসটা আসবে, কিন্তু অধাতু সেলেনিয়াম এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কি করে বলো তো, অক্সিডেশন তোমার প্রিভেন্ট করে, অক্সিডেশন প্রিভেন্ট করে। ওকে আমি পরে যাচ্ছি, বর্ষণকে তো দেখা যাচ্ছে না, পরীক্ষা শুরু হয়েছে নাকি? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। ওই যে আমাদেরকে বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলো কি যে কোনো একটা টেস্ট পেপার থেকে সলভ করলেই হবে, নাকি কোনো পাবলিকেশন মানে ভালো একটা দেখে নেব? যে কোনো একটাতে, হ্যাঁ পাঞ্জেরি বা রয়্যাল থেকে একটা করো, ঠিক আছে। আর দাদা আমি তো অনলাইনে পড়া শুরু করছি হলো 4-5 মাস হয়েছে, তো এখন আমার 2টা চ্যাপ্টার বাকি আছে কেমিস্ট্রির। আমি কি সেগুলো একাডেমিক এটা করব নাকি এফআরবি ক্লাস করব? একাডেমিক, 2টা চ্যাপ্টার বাকি থাকলে একাডেমিক করো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, দুইটাই করতে পারো মানে কোনোটাই, বাট 2টা চ্যাপ্টার বাকি মানে তোমার তো বেশি বাকি নেই, তাহলে তোমার জন্য একাডেমিকে করতে পারো, মানে ওই 2টা একাডেমিক থেকে করতে পারো, কারণ তোমার টাইম আছে তো এখনো। চিলেটিং এজেন্ট কি, এটা পরীক্ষায় আসবে। সিকেরুয়েট 22-এর কোয়েশ্চেনটাও এখান থেকে আসছিল, কিন্তু 22-এর কোয়েশ্চেনটা এখানে আসছিল। চিলেটিং মানে যেগুলো ধাতুকে ট্র্যাপ করে, যেগুলো ধাতুকে আটকে রাখে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে, তুমি ট্র্যাপ করে। তাহলে এই পেজে আসার আগে আমি একটু বইয়ের এই পেজটা দেখে আসি, তোমাদের সিকিউরিটির 22-এর কোয়েশ্চেনটা দেখাই, সেটা আমার 56 নম্বর পেজ ছিল। সবই তো একই জিনিস, মানে সামনে যাচ্ছে কিনা এটাও বুঝতে পারতেছি না, সবই একই জিনিস। এই যে এখানে চিলেটিং এজেন্ট, গতদিন তোমাদের এটা বলছিলাম, ঠিক আছে, আশা করি দেখলে সবার মনে পড়বে। চিলেটিং হচ্ছে তোমাদের বন্ধন পড়ানোর সময় বলছিলাম। তো কিলেটিং এজেন্ট বাংলা এখানে চিলেটিং এজেন্ট বলছে, ধাতুর মধ্যে এই খাদ্যের মধ্যে এগুলো আছে, তো এগুলাকেও কি করবে, আটকাবে। তো সিকেরুয়েট 22 এখানে একটু পাশে মার্ক করে রাখো, গতদিন তোমাদের এটা বলি নেই। সিকেরুয়েট 22-এর কোয়েশ্চেনটা এখান থেকে আসছে, সিকেরুয়েট 22, সিকেরুয়েট 22-এর কোয়েশ্চেনটা আসছে এখান থেকে, ঠিক আছে। সিকিউরিট 22-এর কোয়েশ্চেনটা এখান থেকে আসছে, এখানে কি আসছে, ইডিটিএ, ইথাইলিন ডাইঅ্যামিন টেট্রাইসিটেট, এর মধ্যে লোন পেয়ার কয়টা এটা জিজ্ঞেস করছে, 1টা 2টা 3টা 4টা, এখানে যেহেতু 2টা আছে 5টা 6টা, ঠিক আছে। এর মানে কি বলছিল, 6টি কার্যকর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। 6 নম্বরের কোয়েশ্চেন, কিন্তু সিকিউরিটের যে এমসিকিউ গুলো এগুলো হচ্ছে 6টা, 6 নম্বরের, 6 মার্কস, ঠিক আছে, 6 মার্কস। এরপরে ইথাইলিন ডাইঅ্যামিন, তো এই জিনিসটা একটু দেখে রাখার জন্য আবার এখানে এটা মার্ক করে রাখো, কোয়েশ্চেনটা আসছে। তো আজকে আমরা শুরু করছি ভিনেগার। আমাদের যে সিকিউটা আসবে এটা ফুড প্রিজারভেটিভ থেকে আসবে, বাট ফুড প্রিজারভেটিভ থেকে একটা আসবে, আরেকটা আসবে হচ্ছে তোমার কি থেকে, ভিনেগার থেকে। তো ভিনেগার থেকে আসলে ওটা মোটামুটি তাও লিখে কিছু মার্কস তোলা যায়, ওটার ক্ষেত্রে একদম মার্কস পাবাই না বলতে গেলে, ফুড প্রিজারভেটিভগুলো নিয়ে আসলে একদম কম মার্কস পাবা। তো যাই হোক, আমি একটু ভিনেগারের প্রস্তুতিটা দেখাই। ওয়ার্ম আপ মোটামুটি হয়ে গেছে। আর অ্যান্টিমাইক্রোবিয়াল কি কি আছে খাদ্যের, তুমি বলো, খাদ্য নষ্ট হয় কয়টি কারণ, খাদ্য নষ্ট হওয়ার কারণ কয়টি, এটা একটু বলো। খাদ্য নষ্ট হওয়ার কারণ কয়টি, এই খাদ্য নষ্ট হওয়ার কারণ কয়টি এটা একটু বলো। খাদ্য নষ্ট হওয়ার কারণ হচ্ছে কয়টা, খাদ্য নষ্ট হওয়ার কারণ হচ্ছে কয়টা, 3টা। একটা হচ্ছে ব্যাকটেরিয়াইজ মোল দ্বারা, এরপর 2 নাম্বার হচ্ছে তোমার কি বলতো, এনজাইমের অক্সিজেনের উপস্থিতিতে জারণ দ্বারা। এরপরে 3 নাম্বার খাদ্য নষ্ট হওয়ার কারণ আসলে তুমি যদি উল্টাপাল্টা লিখো তাহলে কিন্তু হবে না, তোমাকে স্পেসিফিক বলতে হবে। এগুলো হচ্ছে একদম মানে বই লাইন টু লাইন। আমাদের যখন ওই কি বলে এটাকে, ক্লাস 8-এ ছিলাম, পটিয়া স্কুলে ছিলাম আমি তখন, এরপর কলেজে এটা আসি। তো তোমার হচ্ছে ওইখানে একটা স্যার ছিলেন, নামটা বলি, সাত্তা স্যার মনে হয়।
তো উনি হচ্ছে একদম সমাজ তো যে হচ্ছে বইয়ের লাইন টু লাইন বলে হবে এগুলো সহ হচ্ছে কি একদম সেম। ঠিক সেম এখানেও ইকুয়েশনটা যখন আসবে খাদ্য নষ্ট হওয়ার কারণ তোমাকে স্পেসিফিক কারণগুলোই বলতে, উল্টাপাল্টা রচনা লিখলে হবে না। ব্যাকটেরিয়া ইস্ট মোল দ্বারা আক্রমণ, এরপরে এনজাইমের উপস্থিতিতে অক্সিজেনের সাহায্যে জারণ, এরপরে ধাতু। ঠিক আছে, ধাতুর জন্য তোমার কি হয় বলতো, খাদ্যদ্রব্যের জারণ। ধাতুগুলোর নামও দিয়ে দিবে, Fe2+, Fe3+, এরপরে হচ্ছে কি কোবাল্ট 3+, কপার 2+। ঠিক আছে, আয়রন কোকু, এবার কোকো একটা মুভি আছে না, এখান থেকে মনে হয় কি কোকু, এর মানে কোবাল্ট আছে আর কি কপার আছে, কারণ স্পেসিফিক মেডিকেল এখানে তুলে দিবে, কারণ হচ্ছে তিনটা। তো অ্যান্টিমাইক্রোবিয়ালের মধ্যে কি কি আছে, সোডিয়াম বেনজোয়েট আছে, এরপর কি বেনজোইক অ্যাসিড আছে, সাইট্রিক অ্যাসিডের পিএইচ মেডিকেল আসছে এর আগে 3.14, বিষয় বুঝতে পারছো মনে হয়। তো এখানে একটু দেখো তো, হ্যাঁ সবার প্রি টেস্ট চলছে, ম্যাক্সিমামের প্রি টেস্ট চলছে। তো আমরা আসি হচ্ছে প্রিপারেশন অফ ভিনেগারে, এখান থেকে সিকিউ আসার চান্স বেশি, কিন্তু এখানে সিকিউ আসলে তাও মার্কস পাবা, তাও অ্যাটলিস্ট 90% ঠিক মতো লিখলে তুলতে পারা যাবে হয়তো। প্রিপারেশন অফ ভিনেগার, এটা স্টেপ ওয়াইজ একটু তোমাকে পড়তে হবে। স্টেপ 1 এটাকে বলা হয় হাইড্রোলাইসিস বা আদ্র বিশ্লেষণ। স্টেপ 1 এটাকে বলা হয় কি হাইড্রোলাইসিস বা আদ্র বিশ্লেষণ। এরপর আসো স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে অক্সিডেশন বা গাজন বা ফার্মেন্টেশন। গাজন, এটা কি ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন, এরপরে স্টেপ 3। স্টেপ 3টা কি হবে, স্টেপ 3টা হবে তোমার কি জারণ, ব্যাকটেরিয়া দ্বারা জারণ, আরো স্পেসিফিক লিখতে পারো। তো এটা হচ্ছে ভিনেগার প্রস্তুতিতে স্যার দেখবে একটা কথা বলছে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ যেটা আছে, এখানে তুমি কিন্তু বিয়ার পাও, এর মানে হচ্ছে আমাদের ড্রিঙ্কস যে আছে অ্যালকোহল, তো তুমি হচ্ছে এখানে কি করতে পারবা, ওই যে বিয়ার বানাতে পারবা। শুধু বিয়ার না, এখানে তুমি চাইলে পার্সেন্টেজ বাড়ায় আরো বিভিন্ন রকমের মদও তুমি বানাতে পারবা, বিষয় বুঝতে পারছো, আরো বিভিন্ন রকমের মদ তুমি বানাতে পারবা। তো এটা মূলত হচ্ছে ভিনেগারটা আমরা সাইড প্রোডাক্ট হিসেবে দেখবো হচ্ছে প্রাণ আরো বিভিন্ন যারা আছে, কারণ সেকেন্ড স্টেপে তোমার আর একটু কম কন্ট্রোল লাগছে। সেকেন্ড স্টেপে যেটা পাচ্ছ এটার দাম অনেক বেশি, ভিনেগার যখন পাচ্ছ এটার দাম অনেক কম, এর মানে সেকেন্ড স্টেপে আরো দীর্ঘদিন রেখে আরো কিছু কন্ট্রোলের ব্যাপার স্যাপার আছে, যেগুলো আমি যদি এমনি করে ফেলি লাগে না, বিষয় বুঝতে পারছো। তো একটু দেখো তো কর্মমুখী রসায়নের মধ্যে। তবে তোমাদের আমি একটা বিষয় বলে রাখি, বাইরে অনেকগুলো দেশ আছে যাদের এখানে কিন্তু হ্যান্ডমেড তোমার ওই হোমমেড বিয়ার কিন্তু বানাতে পারে, ওরা কিন্তু বানায় এবং বিক্রি করে। তো এটা হচ্ছে ওরা এখান থেকে ধরো অনেকে টাকা পয়সা আয় করে, কিছু সেট আপ লাগে, প্রেশার পিএইচ এগুলো মেনটেন করার জন্য সামান্য, অত কঠিন কিছু না, কিছু সেট আপ দরকার হয়। তো বাংলাদেশে কিন্তু এটা কি বলা যায় তোমার অনুমোদিত না, মানে বাংলাদেশে এভাবে তুমি চাইলে বানাতে পারবে না, বাট বাইরে ওরা অনেকে বানায়, ওদের অনুমোদিত কিনা জানি না, তবে ওদেরও হয়তো মানে বলে নেই আর কি, যেহেতু এখানে কেমিক্যাল নিয়েও কাজ চলছে, ওদেরও হয়তো একটা পারমিশনের দরকার হয়, আমি জানি না এক্স্যাক্টলি। তবে বাংলাদেশের হচ্ছে আমাদের ওই যে বান্দরবান বলো, খাগড়াছড়ি বা রাঙামাটিতে, বিশেষ করে বান্দরবানে, খাগড়াছড়ি বান্দর করে ওনারা হচ্ছে তোমার এই পাহাড়ে বেশ কিছু হোমমেড তোমার কি মদ বা ড্রিঙ্কস বানায়, হোমমেড ওইটা। তো এটা ওদের জন্য, ওইটা হচ্ছে ওদের কালচার বা ওদের সব কিছুর সাথে মিলে আছে, তো ওনারা কিন্তু এটা বানায়। তো একটু দেখো তো স্টেপ 1। স্টেপ 1-এ হচ্ছে তুমি কি করতে পারো, আমাদের সবচেয়ে দেখবো হচ্ছে আখের রস বা খেজুরের রস। খেজুরের রস এই যে শীতকালে তো পাওয়া যায়, অনেকে দেখবা খাই কি করে, তোমার খেজুরের রস খেতে দেখবা বয়স্ক বয়স্ক মানুষ পর্যন্ত এদিক ওদিক দৌড়াচ্ছে, খেয়ে দেখবা যে ওদের হচ্ছে তোমার কি হয়, তোমার মনে হয় অ্যালকোহলের ইফেক্ট হয়। অ্যালকোহল আসলে তো এইভাবে নেই, বাট ওরাও কি করে দেখবে ঘুমায় কেমন কেমন, মানে ওরাও মনে হচ্ছে ওইটা খেজুরের রস কালেক্ট করার জন্য কত দৌড়াদৌড়ি এদিক ওদিক। তবে একটা জিনিস তোমাদের বলে দিই, খেজুরের রস কখনো হচ্ছে তুমি অনেকক্ষণ হিট না দিয়ে খেজুরের সামনে ডিরেক্টলি খাওয়া তো কোনোভাবেই উচিত না। কোনো ডিরেক্টলি খাইছো মানে তোমার জন্য এটা লাইফ থ্রেটেনিং,
তুমি মারা যাওয়ার চান্স থেকে যায় নিপা ভাইরাস বা বিভিন্ন ভাইরাসের কারণে। যদি এখন হচ্ছে মুখ বন্ধ করে দেয় এরপরও বলা যায় না, বিভিন্ন পাখি বিভিন্ন কিছু আসে। বিষয় বুঝতে পারছো? ভুলেও হচ্ছে এই কাজ করবা না, কারণ তোমাদের বন্ধু বান্ধব দেখবা গ্রামে নামে কিনা হ্যাঁ কিছু হবে না, আরে কিছু হবে না, এটা কি ও বলতে পারবে? এটা তো তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি জানবা এটা, তাই না? তো এইসব ছোটখাটো পয়েন্ট কিন্তু মনে রাখবা। ডিরেক্টলি খেজুরের এটা হচ্ছে অনেকক্ষণ ধরে হিট করতে হয়, শুধু হিট না, অনেকক্ষণ ধরে এটা হিট করতে হয়, এরপর ভাইরাসগুলো তোমার কি হয়, বিনষ্ট হয়। তো আশা করি বুঝতে পারছো, খেজুরের রস খাইতে সাবধান। তো আখের রস বা খেজুরের রস, আখের রস যদি তুমি দেখো, আখের রস থেকে কিন্তু চিনি বানায়, আখের রস থেকে কিন্তু চিনি বানায়। তো আখের রস বা খেজুরের রসের ক্ষেত্রে তোমার কি হবে, এগুলোর মধ্যে তোমার কি থাকে মূলত, এগুলো হচ্ছে তোমার কি বলা যায়, ডাইস্যাকারাইড থাকে বা পলিস্যাকারাইড, ভাতটাতে এগুলো থেকেও বানানো যায়, পলিস্যাকারাইড অনেকের কাছে আছে। তো এইগুলোর মধ্যে কি আছে, চিনি আছে, যেমন আখের রস খেজুরের রস এগুলোতে। তাহলে C12H22 O11, ঠিক আছে, O11 এটা পানির সাহায্যে ভেঙে, পানিতে ভাঙে, সেই জন্য এটাকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ। পানিতে ভেঙে দুই রকমের যৌগ দেয়, একটা হচ্ছে তোমার কি গ্লুকোজ, যদি হচ্ছে সুক্রোজ আর্দ্র বিশ্লেষিত হয় তখন এখান থেকে কি পাবা, গ্লুকোজ C6H12O6 প্লাস C6H12O6। তাহলে এটা হচ্ছে কি পাচ্ছ তুমি গ্লুকোজ। তোমাকে একটা বিষয় আমি একটু বলে রাখি, বুয়েট 21 এই টপিক থেকে কোয়েশ্চেন আসছে, বুয়েট 22 কোয়েশ্চেন আসে 10 নম্বরের, বুয়েট 21, বুয়েট 22। ঠিক আছে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, প্লাস ফ্রুক্টোজ। এখানে যে এনজাইমটা কাজ করে এটা হচ্ছে সুক্রোজ, সুক্রোজকে ভাঙার জন্য যে এনজাইমটা কাজ করে এটাকে বলা হয় ইনভার্টেস। আর এখানে যে এই দুইটা পাচ্ছ এগুলোকে বলা হয় ইনভার্ট চিনি, সমমোলার গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজের মিক্সচারকে বলা হয় কি, ইনভার্ট সুগার। ঠিক আছে, ইনভার্ট সুগার, ইনভার্ট চিনি। তাহলে ইনভার্ট চিনি কি তোমাকে জিজ্ঞেস করবে, ইনভার্ট চিনি হচ্ছে অ্যারাউন্ড 32% মতো হয়। তো সমমূলার মিশ্রণ বলে হাজারি স্যারের বইয়ে চালিয়ে দিছে, তো পুরনো বইয়ে এটা 30%, এটা 32% ছিল। তো কখনো যদি দেয় এটা 30%, এটা 32% যদি হয়, প্রায় সমমূলার কিন্তু। তো ওইটাকে আমরা কি বলে বলতো, ইনভার্ট সুগার। এগুলো হচ্ছে আণবিক সংকেত কি, গাঠনিক সংকেত ভিন্ন, এই দুইটা দেখতে কি একই রকম, তাই না? C6H12O6, কিন্তু একটার নাম গ্লুকোজ আর একটার নাম ফ্রুক্টোজ, এর কারণ কি আণবিক সংকেত কি, গাঠনিক সংকেত হচ্ছে ভিন্ন। ঠিক আছে, এগুলো হচ্ছে পরস্পরের কি সমান, আণবিক সংকেত কি, গাঠনিক সংকেত হচ্ছে ভিন্ন। তো একটু দেখো তো, ফার্স্টে ওরা কি হয়েছে, তাহলে ডাইস্যাকারাইড থেকে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি ডাইস্যাকারাইড। আচ্ছা আমি একটু লিখে নিই, পরের স্টেপে কি হয়, C6H12O6, একে দীর্ঘদিন রেখে দিতে হয়, ধরো 5-10 দিনের মতো রেখে দিতে হয়। তো এখানে জাইমেস এনজাইম কাজ করে, এনজাইম মানে প্রভাবক, বা যেগুলো হচ্ছে জৈব, জৈব প্রভাবক, জৈব বস্তু থেকে আসছে। ঠিক আছে, জাইমেস। তো এখানে অ্যারাউন্ড 37°C, এখানে 20 থেকে 25°C। তো এটা ভেঙে কি হয়, ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড। এই যে ইথানল দেখো, এটা কিন্তু তোমার আমরা পানীয় হিসেবে এটাকে ব্যবহার করতে পারি, এই ড্রিঙ্কস হিসেবে এটা ইউজ হয়। তো ইথানলের তোমাদের একটা বিষয় একটু বলে রাখি, কারণ এগুলো আসলে তোমাদের লাগবে। তোমরা যখন আরো বড় হবা, এখন যদিও তোমাদের কাছে মনে হবে হ্যাঁ এটা কি সম্ভব নাকি, বাট যখন বড় হবা, বিভিন্ন ভার্সিটিতে যাবা, এই ক্ষেত্রে যাবা, বন্ধু বান্ধবের সাথে মিশবা, তো একটা স্বাভাবিক টেন্ডেন্সি থাকে হচ্ছে ওরা বিভিন্ন যখন ট্যুরে যায়, এদিক সেদিক বিভিন্ন দোকানে যায়, দোকানে গিয়ে ওরা আসলে একটু পার্টি করার জন্য, বাংলাদেশে যেহেতু লিমিটেড স্কোপ সব জায়গায়, ওরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তোমার অ্যালকোহল কালেক্ট করে আনে। তো এক্ষেত্রে একটা সাবধানতা অবশ্যই রাখতে হবে তোমার, যে কোনো উল্টাপাল্টা জায়গা থেকে তুমি অ্যালকোহল নিতে পারবে না। তুমি না খেয়ে, তুমি যত পার্টি হোক, তোমার বন্ধু বান্ধব খাচ্ছে, এটা এমন কোনো বিষয় না যে এটা তোমার বন্ধু খাচ্ছে এর মানে তুমি খেলে তুমি এটা নিরাপদ থাকবে, ব্যাপারটা কিন্তু তা না। এর কারণ হচ্ছে তোমার কি বলতো, মিথানল পয়জনিং নামে একটা পয়জনিং আছে, বা এটা হচ্ছে তোমার কি বলা যায়, ডেডলিয়েস্ট পয়জন, ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট পয়জন। এর মানে মিথানল যদি তুমি খাও, তোমাকে হাসপাতালে নিয়েও বাঁচানো সম্ভব হবে না। বিষয় বুঝছো, বাঁচানোর মানে 10টা রোগীর মধ্যে 9টা পেশেন্টই হচ্ছে মারা যায়। তো তুমি অনেক সময় দেখবা ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে বা সাবকন্টিনেন্টে এই ব্যাপারগুলো বেশি, বাইরে নিঃসন্দেহে কেউ এত বাজে মত বানায়ও না, খেতেও যায় না। তো সাবকন্টিনেন্ট আমরা হচ্ছে আসলে এই
গরিব যেহেতু এখানে, তো এখানে হচ্ছে তোমার উল্টাপাল্টা মদ খেয়ে তোমার অনেক সময় পেপারে আসবে একই গ্রামের ধরো 20 জন মারা গেছে। আমি জানি না তোমরা পেপারে এখন অবশ্য পড়ো না, তোমাদের এখন তো ফেসবুকের মধ্যে এডিকশন বেশি, এখন আমিও পড়ি না, আমরাও পড়ি না। তো একটা সময় ছিল আমরা পেপার পড়তাম, এসব নিউজ আসতো একই গ্রামে হচ্ছে 20 জন। তো এটা মানে চিন্তা করতাম এই জিনিসটা, কারণ তখন তো এগুলোর জ্ঞান ছিল না। তো এটা কিন্তু সম্ভব, মানে 20 জন খাইছে, 20 জনই একসাথে মারা গেছে, এটা সম্ভব। তো বুঝতে পারছো এটা কিন্তু তোমার মিথান, যে কোনো জায়গা থেকে তুমি এই জিনিসগুলো খাওয়া যাবে না। আশা করি ধরতে পারছো আমার কথা কি বলতে চাইছি। তো তোমাদের আমি একটা বিষয় বলে রাখি, এটা হচ্ছে গত বছর পত্রিকা তোমার একটা কাহিনী হয়েছিল, একদম এটা কিন্তু গত বছরেরই ঘটনা। এটা হচ্ছে তোমার এই ফার্স্টে একটা প্রাইভেট ভার্সিটির মেয়ে মারা যায়, পরে হচ্ছে তোমার কি হয় ওটা অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় হচ্ছে তোমার ওইটার সাথে ওর ওই মেয়েটার সাথে দুইটা ছেলেও ছিল, পরে ছেলে দুইটাকে ধরে নিয়ে গেল। এরপর দেখা গেল হচ্ছে এর মধ্যে আরো একটা ছেলেও মারা গেল। তো এখন তো পুলিশের পুরো মাথা নষ্ট, কি রে কি এমন হইলো, মেয়েটাও মারা গেছে, ওরা ভাবছে হচ্ছে ওকে মেরে ফেলছে, কিন্তু এরপর দেখে যে ছেলেটাও মারা গেল। তো পরে ব্যাপারটা ওরা অনুসন্ধান করতে গিয়ে দেখে হচ্ছে ওরা 3 জন মিলে ড্রিঙ্কস করছিল কোনো একটা, এবং এটা হচ্ছে ভালো মানে ভালো ব্র্যান্ডের কোনো একটা নিয়ে তোমার এই ও হোয়াটএভার পার্টি বাজে খুশি খাইছিল। তো পরে এটা অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় আরো একটা ঘটনা ঘটে বিচ্ছিন্ন বাংলাদেশে, মানে বুঝছো এই রিসেন্ট সময়ের মধ্যে। পরে এটা অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় এক গ্রুপ আছে যারা হচ্ছে তোমার কি করছিল বলতো, ফরেনের নামে, এর মানে বাইরে থেকে যে মদের বোতলগুলো আসে স্বাভাবিকভাবে বাংলাদেশে ফরেনার আছে অনেক, বিদেশি মানুষজন আসছে, তাদের জন্য হলেও দেশেও অনেকের লাইসেন্স আছে তোমার, ওদের জন্য হলেও তোমার অ্যালকোহল আনছে। তো ওরা করছে কি ফরেন বোতলে তোমার একদম বাজে মদ, যেগুলো মদ না এগুলো বিক্রি করছিল, যেগুলো হচ্ছে বিষাক্ত, এগুলো খেয়ে হচ্ছে আসলে মানুষ মারা যাচ্ছিল। তো এটা নিয়ে শুরু হচ্ছে একটা পুরো চক্রকে, পরে এই জিনিসটা থামাইছে। তো ওই সময় আবার আরেকটা মজার বিষয় হয়েছে, এটা হচ্ছে তোমার কেডু কোম্পানি যেটা আছে, এটা সে অনেক আগ থেকে বাংলাদেশের প্রথম রেল লাইন হচ্ছে ওইখান থেকে শুরু হয়েছে মনে হয়, এটা মনে হয় দেশে সাপ্লাই দেওয়ার জন্য, আমি জানি না ব্রিটিশ সরকার কি উদ্দেশ্যে করছিল, তবে সফল ছিল, ব্যবসা সফল ছিল। তো যেটা হচ্ছে তোমার এই রেল লাইন দিয়ে, এই রেল লাইনের কথা বলছি, কেরু কোম্পানির কোন নিউজ জানি, যমুনা টিভি না কোন টিভি জানি তোমার ইয়ে নিচ্ছিল ওদের, ওরা বললো হচ্ছে ওদের প্ল্যান্ট এই সময় দ্বিগুণ বাড়াইছে, ক্যাপাসিটি দ্বিগুণ বাড়াইছে, এরপরও নাকি দেশের চাহিদা মিটাতে পারছে না, কারণ ফরেনের নামে একটা যে ভীতি ক্রিয়েট করে ফেলছে, তো সবাই মোটামুটি তখন কেরুর উপর ভরসা রাখতে পারছে দেশি যেটা আছে। তো বুঝতে পারছো যেটা বলছিলাম, এটা হচ্ছে আমাদের ইথানল, এটা কিন্তু তোমার এই ড্রিঙ্কস হিসেবে ইউজ হয়। এইটারে যদি তুমি এখন, যেহেতু বাংলাদেশ, তুমি এটাকে কি করছো, তোমাকে ভিনেগার বানানোটাও শিখাচ্ছে, এটা নিয়ে কিন্তু হাজারি স্যার বলছে চোলাই মদ তৈরি নামে একটা জিনিস, হাজারি স্যার বলছে, মানে না বলে পারে নাই, স্বাভাবিক, এটা হচ্ছে আসলে প্রসিজারটা তোমার মানে কমন প্রসিজার আর কি। তো এখানে হচ্ছে মাইকোডার্মা এসিটি ব্যাকটেরিয়া, এসিটোব্যাক্টর, ঠিক আছে, মাইকোডার্মা এসিটিও দিয়ে দিতে পারো, এসিটোব্যাক্টর। ব্যাকটেরিয়া অক্সিজেনের প্রভাবে এটাকে জারিত করে কিসে পরিণত করে, ইথানিক অ্যাসিডে পরিণত করে। তো এখান থেকে হাইড্রোজেন কমছে, হাইড্রোজেনটা কি করবে বলো তো, পানি করবে। তো এইটা যে হয় এটা 6 থেকে 8% জলীয় দ্রবণকে, 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে, ভিনেগার। 10% জলীয় দ্রবণকে কি বলে, ভিনেগার। এগুলো কিন্তু তুমি আলু থেকেও করতে পারো। তো আলু থেকে করলেও এখান থেকে সুক্রোজ পাওয়া যায় না, এখান থেকে আরেকটা পাওয়া যায়, কি মনে হয় ডায়াস্টেজ বা এরকম কিছু একটা পাওয়া যায়। তো বিভিন্ন যে স্টার যে সোর্সগুলো আছে ওইখান থেকে আমার হচ্ছে ইউনিটগুলো আসতে হবে, এরকম ইউনিট। তোমরা যারা বায়োলজি ভালো পারো বা বায়োলজি পড়ছো তোমরা মোটামুটি বুঝতে পারছো, অ্যামাইলোস স্টার্চ হাবিজাবি অনেক কিছু তো মনে হয় আছে। তুমি চাইলে গ্লুকোজটাকে আরো অনেক জায়গা থেকে কিন্তু সোর্সিং করতে পারো, মানে আরো অনেক সোর্স থেকে কিন্তু এটাকে নিয়ে আসতে পারো। তোমার কিন্তু এই ইউনিটটা লাগছে, ইদার গ্লুকোজ বলো, ফ্রুক্টোজ বলো বা গ্যালাক্টোজ বলো, এগুলা লাগছে। ঠিক আছে, এখান থেকে এনজাইম আমার কিন্তু ভেঙে আমি যদি এই ইউনিটটা পাই C6H12O6 টাইপ, তো এটাই কিন্তু জাইমেস এনজাইমের প্রভাবে এখানে পরিণত হচ্ছে। তো এখানে কিছু স্টেপ আছে, স্টেপের মধ্যে শুরুতে যখন করবা, এই যে ইনভার্টেস বলো বা জাইমেস বলো, এগুলো আসছে কই থেকে, তো এখানের মধ্যে কিছু স্টেপ আছে। স্টেপের মধ্যে ফার্স্টে তোমার ইদার অ্যাসিড দিয়ে দিতে হবে, একদম ডাইলিউটেড সালফিউরিক অ্যাসিড, অথবা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিতে হবে, মানে তুমি যখন জিনিসটা বানাবা। এর কারণ হচ্ছে এগুলা যাতে অবাঞ্ছিত ব্যাকটেরিয়া যদি আগে থেকে থাকে, যেমন তুমি করতে গেলে অনেক উল্টাপাল্টা ব্যাকটেরিয়ার এখানে কি হতে পারে বলো তো, আগমন হতে পারে। তো তুমি ওই ব্যাকটেরিয়াগুলোকে রিমুভ করে দেবা, মানে এই ব্যাকটেরিয়াগুলোকে ইলিমিনেট করবা। এই ব্যাকটেরিয়াগুলোকে ইলিমিনেট করার জন্য
আচ্ছা, তোমাদের সব কিছু কি ওকে আছে একটু বলো তো। হ্যাঁ, অর্থনৈতিক রসায়ন হবে, অর্থনৈতিক রসায়ন পড়াই দিব আমি। ঠিক আছে, ওটা মেডিকেল স্ট্যান্ডার্ড পড়াই দিব। হ্যাঁ, সব কিছু ওকে আছে মনে হয়। আছে। দাদা, হ্যাঁ দাদা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। দাদা ওই 3 নম্বরে সিলেক্ট করেন। এন্ড মাইক্রো ডার্মা। মাইকোডার্মা এসিটি, এটা এনজাইম না, এটা ব্যাকটেরিয়া। মাইকোডার্মা এসিটি। একটু দেখো, যেটা বলছিলাম, তো সালফিউরিক অ্যাসিড বা সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয় প্রীতি রানীকে, তো অনেকদিন পরে দেখা যাচ্ছে। সাইকেল 1-এর ক্লাস কবে থেকে শুরু করবেন? শুরু করে দিবে এই উইকে। ঠিক আছে, দ্রুত শেষ হয়ে যায়, চিন্তার কিছু নেই। পদুন রয়, জিসান, ওকে। তো এরপর তোমার কি করতে হয়, ইস্টকে দিতে হয়। ইস্ট কিন্তু বাজারে পাওয়া যায় প্যাকেট আকারে। তোমরা জানো কিনা জানি না, ইস্ট কিন্তু তোমার বিভিন্ন রেস্টুরেন্টে ইউজ করে। এটা মোটামুটি ছোটবেলা থেকে আমরা গল্প শুনছি, তো এগুলো কিন্তু অ্যাভেলেবেল। এগুলো মোটামুটি ইস্ট মোটামুটি হচ্ছে অ্যাভেলেবেল। তুমি চাইলে তুমি এটা কালেক্ট করে ফেলতে পারো। তোমার ইস্ট ক্রয়ের দায়ী নিয়ে ঘুরছো, এই জন্য তোমাকে কেউ কিছু করবে না। তো ইস্ট হচ্ছে তুমি কিনে ফেলতে পারো। ইস্ট কিনে এর ভিতর যদি দিয়ে দাও, এখানে কি হবে বলো তো, ইস্টের জন্য অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট দিতে হবে। ঠিক আছে, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট দিতে হবে। এগুলো থেকে তুমি কি পাবা, এই এনজাইম। ইস্ট থেকে কি কি এনজাইম নিশ্চিত হয়, এটা একটু এমসিকিউতে আসে। তাহলে ইস্টের জন্য তোমার অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট দিতে হয়। ফার্স্টে দিতে হয় তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে হোয়াই, যাতে অবাঞ্ছিত অবাঞ্ছিত বানান যে কেমন, অবাঞ্ছিত ব্যাকটেরিয়া বা অণুজীব মরে যায়। এরপর হচ্ছে কি, ইস্ট, ইস্ট দিলা। এরপর তুমি কি দিলে, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট। এরা কি করে, ইস্টের বৃদ্ধিতে সহায়ক। তো এইসব ছোটখাটো পয়েন্ট আসবে। এরা কি হয় বলতো, ইস্টের সহায়ক। তো এখানে হচ্ছে তুমি বিভিন্নভাবে জিনিসটা প্রসেস সম্পন্ন হয়েছে কিনা এটা বুঝতে পারো। প্রসেস সম্পন্ন হওয়ার জন্য তোমার আবার আরেকটা করতে পারে কি, এটা নর্মালি সবার কাছে তো সেট আপ থাকে না, ও করে কি, ওইটা দেখে হচ্ছে তোমার মিষ্টত্ব, এটুক হলে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। পুরো প্রসেস সম্পন্ন হয়ে গেলে এখানে কোনো একটুও মিষ্টি ভাব থাকবে না, মানে জিনিসটা তেতা হয়ে যায় কাইন্ড অফ। তো এখান থেকে বুঝে হচ্ছে প্রসেস সম্পন্ন হয়েছে কিনা। তো আমরা একটু পেজ নাম্বার কততে আসি, পেজ নাম্বার হচ্ছে 614। একটু দেখো, এখানে বলছে পরীক্ষার নাম ভিনেগার প্রস্তুতি ইথানোয়িক অ্যাসিড হতো। আমি একটু বইয়ে দেখাই দিই, এখানে কিছু ইম্পর্টেন্ট লাইন আছে। তো এখান থেকে তোমার কি হবে, ইথানোয়িক অ্যাসিড বা এসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। এটা বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এতে কিছু খাদ্যবস্তুর রং ও সুগন্ধি বস্তু মিশানো থাকে। ভিনেগার কি করে, ফলের আচার সংরক্ষণে। ভিনেগার বা ভিনেগারের মধ্যে তোমার হচ্ছে স্যুপের স্বাদ বৃদ্ধি করতে, মাছ মাংস রান্নার কাজে, সালাদ তৈরি, ফ্রিজ পরিষ্কার করতে। তো ভিনেগার মূলত অ্যাসিডিক মিডিয়াম, অ্যাসিড। পিকে হচ্ছে তোমার কত, 4.পিএইচটা 4.74। তো তাই না, পিকে এটা 4.74 হয়। তো যে বিষয়টা হচ্ছে তোমার, এটা অ্যাসিডিক মিডিয়াম ক্রিয়েট করে। অ্যাসিডিক মিডিয়ামটা তোমার জীবিত ব্যাকটেরিয়া যারা আছে এদেরকে মেরে ফেলে। ফলে এটা কি হয়, খাদ্যবস্তুকে সংরক্ষণে ব্যবহৃত হয়। তো তুমি যদি সালাদ তৈরি করো, সালাদ জিনিসটা হচ্ছে খুব ডেঞ্জারাস একটা জিনিস। সালাদের মধ্যে খুব দ্রুত হচ্ছে তোমার বিভিন্ন রকমের জীবাণু, ব্যাকটেরিয়া, অণুজীব, ভাইরাস এইসবের আক্রমণ হতে পারে। তো সালাদ এগুলোতে যদি তুমি একটু লবণ দিয়ে রাখো, সামান্য লবণ হচ্ছে আবার হার্টের জন্য তো ক্ষতিকর। ঠিক আছে, তো হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় দেয় এই ধরনের ডিরেক্ট লবণ খাওয়া। তো তুমি যদি একটু ভিনেগার দিয়ে রাখো, খুব সামান্য, বেশি ভিনেগার খাওয়া ঠিক না, তো সামান্য যদি ভিনেগার দাও, তখন দেখবো হচ্ছে জিনিসটা কি বলতো, একটা অ্যাসিডিক মিডিয়াম ক্রিয়েট করে এখানে বিভিন্ন ব্যাকটেরিয়া বা অণুজীব জন্মাতে ও দিবে না।
সালাদের মধ্যে। আবার একটা জিনিস পাওয়া যায়, এটাকে বলা হয় মল্ট ভিনেগার। এই তোমার মল্ট ভিনেগার বলছি, এটাকে বলা হয় কি অ্যাপেল সাইডার ভিনেগার। মাঝে বাংলাদেশে প্রচুর পপুলার হয়েছে অ্যাপেল সাইডার ভিনেগার যেটা আছে। তো এগুলা যদি খাও, এগুলো তোমার পেটে হচ্ছে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, খাবার হচ্ছে আগে। আরেকটা কাজ করে কি, তোমার অবাঞ্ছিত বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া আছে, এগুলাকে মেরে ফেলে। যেমন দই যে আমরা খাই, কার্ড বা দই যেটাকে বলি, এটা তো দুধ থেকে তো দই বানানো হয়, তাই না? কোয়াগুলেশন করে, এই প্রসেসের নাম কোয়াগুলেশন। আমি এটা বলবো, এটা তোমাদের শর্টে নেই, বাট আমি বলবো যাতে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কভার করতে পারে। নেক্সট ক্লাসে আমি দুধ, কলেট, সাসপেনশন এই টপিকটা নিয়ে বলবো, তাহলে আমাদের সিলেবাসটা মোটামুটি শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওইটা কিন্তু আমাদের সিলেবাসে নেই, ওই পার্টটা আমি বলবো। তো কোয়াগুলেশন, কোয়াগুলেশন মানে হচ্ছে একত্রিত করা। দুধের মধ্যে একটা থাকে পানি অংশ, আরেকটা থাকে চর্বি প্রোটিনের পার্টটা। তো এটা কি করছে, তোমার কলের যে পার্টিকেলগুলো আছে এগুলোকে ও কোয়াগুলেট করছে, মানে কালেক্ট করছে, এক জায়গায় আনতেছে। আচার সংরক্ষণের মধ্যে এগুলোতে ভিনেগার দেওয়া হয়। তো মল্ট ভিনেগার পদ্ধতিতে ভিনেগার প্রস্তুতি একটু দেখো। তাহলে আসবে হচ্ছে মূলনীতি। আখ বা খেজুরের রসে 16 থেকে 20% সুক্রোজ চিনি থাকে। এই লাইনটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, এটা একটু দাগাও। আখ বা খেজুরের রসে কি থাকে, পুরাটা আবার চিনি ভাবিও না, এর মানে এর ভিতর পানি আছে, বাকিটা হচ্ছে এত। সুক্রোজের লঘু জলীয় দ্রবণে মল্ট এক্সট্রাক্ট ও ইস্ট গুঁড়া যোগ। মল্ট এক্সট্রাক্ট মানে হচ্ছে বার্লির যে গুঁড়াটা আছে, এটা যোগ করা, ইস্ট গুঁড়া যোগ করা হয়। ইস্ট থেকে নিশ্চিত, ইস্ট থেকে কি কি এনজাইম নিশ্চিত হয়, এটা একটু মনে রাখবা। ইস্ট হতে নিশ্চিত এনজাইম, এটা এমসিকিউতে আসে, নিচের কোন এনজাইমটি ইস্ট হতে আসে না। বেশিক্ষণ লাগবে না, একটু ওয়েট করো। আচ্ছা, ওইটা আমি দেখবো, ঠিক আছে, প্র্যাকটিস শিট আপলোড করে দিতে বলবো। প্র্যাকটিস শিটের চেয়ে টেস্ট পেপার করলে ভালো, বাট আমি প্র্যাকটিস শিট আপলোড করে দিতে বলবো। টিট্রেশনটা পরে পরিমাণ, টিট্রেশন আরও 1-2 দিন লাগবে মনে হয়। মল্ট ভিনেগার বলে, মানে আগেরগুলো আছে বাট আপডেটেডগুলো পাবা না, আপডেটেডগুলো আর 1-2 দিন পর লাগবে। তো প্রয়োজনীয় বস্তু হচ্ছে মল্ট এক্সট্রাক্ট, এটি চোলাই মদ তৈরির দোকানে পাওয়া যায়। এটা বলছে ইস্ট গুঁড়া বাজারে পাওয়া যায় পাউরুটি তৈরিতে, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট। জাস্ট উপাদানগুলো দেখলা। এদের জন্য ঠান্ডা খাবার পানি মিশাও, বালতি সোডা পানি দিয়ে ধুয়ে নাও, ওটা হচ্ছে জীবাণুমুক্ত করার জন্য সোডা পানি। খেজুরের রস 20 মিনিট উত্তপ্ত করে ফুটিয়ে নাও, এটাও বাঞ্ছিত অণুজীব মরে যায় গরম করছে। 2 চামচ সহ অ্যামোনিয়াম ফসফেট নেড়ে নাও। ঠিক আছে, লবণ 2টি স্টেট বৃদ্ধিতে সহায়তা করে। উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়ে যেতে পারে, কার্বন ডাইঅক্সাইড ইনপুটের জ্যামিন থেকে নিশ্চিত হয়। ইস্ট থেকে ইনভার্টেস ও জ্যামেস এনজাইম নিশ্চিত হয়। তো এইসব জিনিস এখানে পড়ে নিবা। এখানে বলছে হচ্ছে কি আর্দ্র বিশ্লেষণে সুক্রোজ চিনি আর্দ্র বিশ্লেষণ সমমোলার গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মিশ্রণ বা ইনভার্ট চিনি তৈরি করে। সুক্রোজ তো এটা কি হবে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, ইনভার্ট চিনি, আর ইনভার্ট চিনি কি হয়ে যাবে, ইথানল। এরপর বলছে হাইড্রোমিটার দিয়ে পরীক্ষা করলে, যেহেতু এটা শর্টে আছে এখানে একটু চেষ্টা করবে সবগুলা পয়েন্ট একটু রিডিং দিয়ে দেখতে কোন লাইনটা ইম্পর্টেন্ট। হাইড্রোমিটার হচ্ছে ঘনত্বটা মাপবে, হাইড্রোমিটার দিয়ে পরীক্ষা করে এত ঘনত্ব নির্দেশক মিটার রিডিং দিবে, এত ঘনত্ব নির্দেশক মিটার রিডিং দিবে, এর মানে মিটার এত রিডিং দেখাবে। হাইড্রোমিটারের ওই মিশ্রণ থেকে 1 চামচ নিয়ে জিভে দিয়ে মিষ্টি স্বাদ দূর হয়েছে কিনা, বুদবুদ দেখা যায় না, ঠিক আছে, তখন মনে হচ্ছে দ্বিতীয় স্তরের উপযোগী হয়েছে। এর মানে এখন হচ্ছে ইথানল হয়ে গেছে, অ্যালকোহল হয়ে গেছে, এই মলটিতে 10% ইথানল উৎপন্ন হয়ে থাকে, এর মানে এটা কিন্তু ইথানল হয়ে গেছে। এরপর হচ্ছে তোমার দ্বিতীয় স্তর বলতে বোঝাচ্ছে, আমি তো 3টে স্টেপে লিখছি, তো এখানে ফার্মেন্টেশন পর্যন্তকে রাখছে প্রথম স্তর, আর্দ্র বিশ্লেষণ আর ফার্মেন্টেশন, কারণ এটা এক ট্যাঙ্কে কাজ হয়ে যাচ্ছে, মানে সিঙ্গেল ট্যাঙ্কে এটা কাজ হয়ে যাচ্ছে, ইস্ট দিয়ে সেম প্রসেস হয়ে যাচ্ছে। এবার কিন্তু এটা ইস্টের কাজ না, এটা হচ্ছে কি অ্যাসিটোব্যাক্টর রূপান্তর, অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়। মিশ্রণে বড় আকারের কোনো পাত্রে রাখো, এতে মল্টের ছাতা পড়া স্তর বেড়ে উঠে, এর মানে উপরে হচ্ছে তোমার ওই একটু সাদা সাদা একটা পার্ট থাকে, একে ভিনেগার মাদার বা মাইকোডার্মা অ্যাসিডি বা অ্যাসিটোব্যাক্টর বলে। এই পাত্রটিকে ঠান্ডা অন্ধকার রুমে 7 দিন রেখে দাও, গাঢ় মল্টের ছাতা সৃষ্টি হবে, এটি হলো ফিল, তোমার কি মল্টের ছাতা সৃষ্টি হবে, এর মানে সাদা সাদা একটা পার্ট সৃষ্টি হবে। ঠিক আছে,
এগুলো এমনি সময়ের মধ্যে মল মিশ্রণ এগুলো লাগবে না, অক্সিজেন দ্বারা জারিত হয়ে লঘু ইথানিক অ্যাসিড দ্রবণে পরিণত হবে। ইথানিক অ্যাসিড প্লাস H2O। তো এখন কি তৃতীয় একটা স্তর বলছো, এটা আমি লিখি নাই, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, পাস্তুরীকরণ। তো তোমরা দেখবা দুধের ক্ষেত্রেও কি করে, পাস্তুরাইজেশন করে বা পাস্তুরীকরণ করে। পাস্তুরীকরণ জিনিসটা কি, একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট সময় ফুটানো। আগে যখন আমি যখন আশুগঞ্জে ছিলাম আগের অফিসে, তো একটা কাজ হতো, এটা হচ্ছে আমি যখন দুধ গরম করতে যেতাম মাঝে কয়দিন চিন্তা করলাম হচ্ছে হ্যাঁ নিব। তো এটা যখন গরম করতাম, এটা ধরো হচ্ছে তোমার কি দ্রুত মানে 5-7 মিনিট গরম করে হচ্ছে খেয়ে ফেলতাম। পরে বুঝলাম এই কর্মমুখী রসায়ন পরে বুঝলাম হচ্ছে না, 5-7 মিনিটে কিছু হবে না, মিনিমাম ধরো 20-30 মিনিট হচ্ছে ওকে গরম করতে হয়, মিনিমাম 30 মিনিট ওকে গরম করতে হবে। বিষয় বুঝতে পারছো, তুমি মোটামুটি একটা আছে ওকে গরম করতে থাকবে ধীরে ধীরে। তো কত টেম্পারেচার এই যে বলে দিছে, এরকম একটা টেম্পারেচার কিন্তু ধীরে ধীরে হিট করলো জেনারেট করে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে 20 মিনিট উত্তপ্ত করে সব এসিটোব্যাক্টর, কারণ তুমি ব্যাকটেরিয়া এগুলো তো হচ্ছে ঝামেলার। মল ভিনেগার গোলাটে থাকে, দীর্ঘক্ষণ থাকলে মাদার মল্ট হয়ে উঠবে। বিষয় বুঝতে পারছো, সেই ক্ষেত্রে হালকা বাদামি বর্ণের ভিনেগার পাওয়া যায়। ঠিক আছে, তাহলে মল্ট ভিনেগার এটা হচ্ছে কাঠের পিপা পদ্ধতি, এটা আর একটা পদ্ধতির কথা বলছে। তো এগুলো লাগবে না, এগুলো এমনি যেমন পড়তে পারো। দর্শক এ মিশ্রজনের জলীয় মাইক্রোডার্মা এসিটি বা এসিটোব্যাক্টর নামক উপস্থিতি উত্তপ্ত বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে মল্ট ভিনেগার প্রস্তুত করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে কাঠের পিপা পদ্ধতি, জাস্ট একটা চিত্র মল্ট মিশ্রণটা কোন দিকে দিচ্ছে। ঠিক আছে, মল্ট মিশ্রণটা কোন দিকে দিচ্ছে এগুলোর হচ্ছে একটা চিত্র, এই দিক দিয়ে হচ্ছে বায়ু দিচ্ছে, এদিকে হচ্ছে বায়ু দিচ্ছে। কাঠের পিপা পদ্ধতিটা আসলে তোমার যে কেমনে কাজ করে এটা দেখতে মানে ইয়েটা ফ্লোটা এখানে বোঝা যাচ্ছে না, এখানে ফ্লোটা বোঝা যাচ্ছে না। এদিক দিয়ে আসতেছে, এই যে এদিক দিয়ে স্প্রে করছে। ঠিক আছে, এদিকে স্প্রে করছে আর এদিকে হচ্ছে বায়ু দিচ্ছে, প্রবাহ এটা জারিত হয়ে এখানে কি পাচ্ছি আমি ভিনেগারটা পাচ্ছি, এই জায়গা দিয়ে কালেক্ট করব। ঠিক আছে, এই জায়গা দিয়ে কালেক্ট করব, ছবিগুলো আসলে এমনি দেয়া বোঝা যায় না। তো এখানে একটা জেনে নাও পয়েন্ট আছে, এটা একটু দাগাই নাও। মল্ট ও এসিটোব্যাক্টর কি? মল্ট হচ্ছে বার্লির দানাকে পানিতে 15 ডিগ্রি সেন্টিগ্রেডে পানিতে অন্ধকারে রাখলে এটা থেকে কি হয়, বার্লির দানা অঙ্কুরিত হয়। অঙ্কুরিত মানে পেঁয়াজ থেকে যেমন মাথা বের হয় ঠিক সেম অঙ্কুরিত হয়। বার্লির দানাকে শুকিয়ে গুঁড়া করা হয়, একে মল্ট গুঁড়া বলে। তাহলে মল্ট গুঁড়া বা মল্ট কি, এটা আসবে। মল্ট গুঁড়াকে অ্যালকোহলের সংস্পর্শে এসিটোব্যাক্টর বা মাইক্রোডার্মা এসিটাম ব্যাকটেরিয়া জন্ম ও বৃদ্ধি পায়, যা ইথানলকে। তো মল্ট গুঁড়াটা কেন দিতে হতো বুঝতে পারছো, এটা হচ্ছে এসিটোব্যাক্টরের জন্য। তো এটা খাদ্য সংরক্ষণ কৌশল, এটা বোর্ড পরীক্ষায় আসে। ভিনেগার হচ্ছে ইথানিক অ্যাসিডের 6-10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। পিএইচ মান হচ্ছে 4.74 থাকে। অম্লীয় মাধ্যমে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। ধ্বংসকরণ এই অম্লীয় পরিবেশের উপর নির্ভর। প্রিজারভেটিভ রূপে মাত্র 3% অ্যাসিটিক অ্যাসিড ও 4% অ্যাসিটিক অ্যাসিডের লবণের মিশ্রণে মাইক্রো অর্গানিজম মরে যায় অথবা এদের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। তাহলে প্রিজারভেটিভ রূপে ভিনেগারের ক্রিয়া কৌশল, তাহলে ভিনেগার কি করবে বলতো, জলীয় দ্রবণে H+ দিবে। এই H+টা তোমার কি হয়ে যায়, জীবন্ত ক্ষতিকর ব্যাকটেরিয়া H+ মেরে তুমি এই দুইটা জিনিস তোমার সিকিউতে যদি লিখো এই কোয়েশ্চেনটা, কোনো উপায় নেই, দেখছো আর কোনো উপায় নেই, এটাই লিখতে হবে। তখন কি করবে বলতো, এইভাবে সুন্দরভাবে দেখাবা। ঠিক আছে, সুন্দরভাবে দেখাবা। জীবিত ব্যাকটেরিয়া H+এর প্রভাবে কি হয়ে যাচ্ছে, মৃত হয়ে যাচ্ছে। খাদ্যবস্তুকে ব্রাইন বা ডুবিয়ে খাদ্য থেকে পানি দূর হয়, এরপর ওই খাদ্যবস্তুকে ভিনেগারে সিক্ত করে। তাহলে ভিনেগারের ব্যবহার আগে সোডিয়াম ক্লোরাইড কেন দিবে, যাতে খাবার থেকে তোমার কি পানিটা বের করে নেয়, কারণ পানি যত কম থাকবে ব্যাকটেরিয়া জন্মাতে পারবে না। এরপর আবার ভিনেগারে সিক্ত করে নেওয়া হয়। সমগ্র প্রক্রিয়াটাকে কি বলে, পিকলিং বলে। তাহলে পিকলিং কি, ক নাম্বারের কোয়েশ্চেন আসবে, পিকলিং কি ক নাম্বারের কোয়েশ্চেন আসবে। ফার্স্টে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডে দিছে, পিকলিং এর দুইটা স্টেপ। তাহলে ও কি করবে, খাবার থেকে পানি বের করে নিবে। এরপরের স্টেপে কি করবে, ভিনেগার অ্যাসিডিক মিডিয়াম ক্রিয়েট করবে। প্রক্রিয়াভাবে পিকলিং বলে। শসা, মাছ, মাংস পিকলিং করে সংরক্ষণ করা হয়। ঠিক আছে, একটু দেখো। হ্যাঁ বলো, তুমি বলো, সমস্যা নেই। দুধ কত মিনিট গরম করতে হবে? এক্সাক্ট বলতে পারছি না, তবে মানে এক্সাক্ট একদম যেহেতু আমি এটা নিয়ে এক্সপার্ট না, বলতে পারছি না। তবে হচ্ছে তুমি মিনিমাম ধরো 20-30 মিনিট করবা। ঠিক আছে, 20-30 মিনিট এই রেঞ্জে করবা। এবং তোমার ওই টেম্পারেচারটা হচ্ছে একদম বেশি হিট দিলে তো হচ্ছে ওইটা পড়ে যাবে। মানে এক্সাক্ট টেম্পারেচার বলতে পারছি না আর কি, বাট এই রেঞ্জে করলে হয়ে যাবে মোটামুটি সেফ তুমি।
এত আর হিসাব নিকাশ লাগবে না, 20 থেকে 30 মিনিট করতে পারলে আপনার না। মতো আপনার মতো করতাম তো এতদিন, এজন্য। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ডেঞ্জারাস, এগুলো তো কিন্তু ব্যাকটেরিয়া মারা যায় না। তো ব্যাকটেরিয়া মারা না গেলে ক্ষতি কি, তুমি একটা মজার জিনিস তোমরা জানো কিনা আমরা জানি, মানে আমি জানি না, তোমরা ম্যাক্সিমাম যারা শুনছো, এটা হচ্ছে দুধে আমরা যেরকম ভাবি হচ্ছে অনেক বেশি এই উপাদান সেই উপাদান মানে আছে। তো মাঝে হচ্ছে কোন দেশে জানি সায়েন্টিস্ট, ওরা দেখছে হচ্ছে দুধের মধ্যে অপ্রয়োজনীয় উপাদানও অনেক বেশি, যেগুলো হচ্ছে আসলে তোমার কি আলটিমেটলি খুব বেশি যে উপকার করছে তার মানে অপ্রয়োজনীয় উপাদানও আছে। প্রয়োজনীয় উপাদান তো আছে, দুধ তো ভালো অবশ্য অনেক কিছুই আছে, এটা ট্রু, বাট অপ্রয়োজনীয় জিনিসও আছে যেগুলো হচ্ছে আলটিমেটলি তোমার বয়স গ্রহণ করলে তুমি ধরো কি গ্যাস্ট্রিক হাবি জাবি এইসব ইয়ে হবে। তো ওরা করছে কি অপ্রয়োজনীয় উপাদানগুলোকে বাদ দিয়ে ওরা আরেক রকমের হচ্ছে কি করছে বলতো, মানে দুধ বানাইছে। বিষয় বুঝতে পারছো, যেটা হচ্ছে তোমার শুধুমাত্র প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলা দিয়ে। তো এরকম আসলে অনেকগুলো রিসার্চ হচ্ছে, তুমি চিন্তাও করতে পারবে না কি কি নিয়ে যে রিসার্চ করা যায়, মানে স্কোপের কোনো অভাব নেই। তুমি চিন্তা করতে পারছো একটা জিনিস সেম প্রোডাক্ট যেটা ইউজ হয় পুরো ওয়ার্ল্ডে, তো এটাকে একটু মডিফাই করে নিল, কারণ ও দেখলো হচ্ছে না এখানের ভিতরে আরও অনেক কিছু আছে যেটা আলটিমেটলি তোমার লাগছে না, তোমার আলটিমেটলি মানে গ্রহণ করার কোনো দরকারই নেই। তো এটাকে ইয়ে করে ফেললো। খুব পপুলার একটা ভিডিও হয়েছিল, এটা জিনিসটা খুব পপুলার হয়েছিল। তো একটু দেখো তো, ও কি জানি বলতে গেলাম, তাহলে 20 থেকে 30 মিনিট করবা, আর বেশি গরম দিলে তো পারবা না, মোটামুটি ধরো দিই আমি পরে যেটা করতাম একদম হালকা করে দিয়ে রেখে দিতাম, প্রায় 30-40 মিনিট ধরে হতে থাকতো। ততক্ষণে কিন্তু এটা হিটেডও হয়ে যেত, একটা অবস্থায় গিয়ে এটা প্রায় 60-70 ডিগ্রি সেন্টিগ্রেড উঠে যাবে, ধীরে ধীরে গ্যাসের যে হিটটা হয় ওইটাতে উঠে যাবে। তবে এখানে একটু সেফটি মেজার নিতে হবে। সেফটি মেজার হচ্ছে তুমি যদি ঘুমাই যাও তাহলে শেষ, মানে আগুন লাগার চান্সেস থেকে যায় যখন তুমি এভাবে নিবু নিবু করে দিয়ে থাকো, গ্যাস বের হয়ে যেতে পারে কোনো কারণে, ধরো কিছু পড়ে উঠে উঠে পড়ে গ্যাস রিলিজ হচ্ছে তখন কিন্তু আগুন লাগারও চান্স থেকে যায়, মানে তোমার গ্যাস যদি ওইটা বন্ধ হয়ে গ্যাস বের হতে থাকে। তো এখানে দেখো বুয়েটে এখান থেকে কোয়েশ্চেন আসছে, বুয়েট 22-এ এই চার্টটা একটু দেখো, সারণী 5.1 617 কোয়েশ্চেনটা এইটার উপর বেস করে একটা মনে হয় এর বাইরেও কি জানি আসছিল, এনজাইমের উৎস ও ক্রিয়ার বস্তু। তো তোমার কি আছে বলো তো, কার্বোহাইড্রেটস আছে, এনজাইম কার্বোহাইড্রেটসের তোমার কি সেলুলেস, অ্যামাইলেস, ইনভার্টেস, ল্যাকটেস, মেলটেস, জাইমেস, ইনুলিনেস, তো এগুলা পড়বা। তোমাকে দিবে হচ্ছে কি সেলুলেস কি কাজ করে, সেলুলেস হচ্ছে সেলুলোজ থেকে গ্লুকোজ ও অন্যান্য মনোস্যাকারাইড বানায়, ঠিক আছে, মনোস্যাকারাইডে রূপান্তর করবে, ডাইস্যাকারাইড যেগুলো আছে বা পলিস্যাকারাইড যেগুলো আছে, ঠিক আছে। সেলুলোজ থেকে এটা কি করবে বলো তো, সেলুলেস একটু মুখে বলো, সেলুলেস, সেলুলোজ থেকে গ্লুকোজ ও অন্যান্য মনোস্যাকারাইড। এরপর অ্যামাইলেস কি করবে, স্টার্চ, ডেক্সট্রিন এরকম পলিস্যাকারাইড যেগুলো আছে এগুলো থেকে মল্টোস বানাবে কে, অ্যামাইলেস, অ্যামাইলেস এনজাইম, ঠিক আছে, গ্লুকোজ পা। এরপর হচ্ছে এটা কিন্তু হচ্ছে তোমার কি পলিস্যাকারাইড, এখান থেকে এটা হচ্ছে ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড থেকে মল্টোস থেকে আলটিমেটলি কিসে পরিণত হয়, গ্লুকোজ প্লাস গ্লুকোজ, এটা বুঝাইছিস এখানে। এটা হচ্ছে কি পলিস্যাকারাইড, একটু লিখে রাখো, এটা হচ্ছে ডাইস্যাকারাইড। ফাইনালি এই ডাইস্যাকারাইড থেকে তোমার কি হয়, আবার গ্লুকোজ প্লাস গ্লুকোজ মনোস্যাকারাইড হয়, ওটা বুঝাইছে। এরপর দুধে থাকে হচ্ছে তোমার কি বলতো, ল্যাকটোস। তো এটা এর আগে প্রিভিয়াস ইয়ার্স আসছে কোয়েশ্চেন, ল্যাকটোস আর্দ্র বিশ্লেষিত হয়ে, এটা হচ্ছে সাবস্ট্রেট বা যাকে এনজাইম আক্রমণ করে, সাবস্ট্রেট মানে বিক্রিয়ক, ঠিক আছে, এটাকে এনজাইম আক্রমণ করে কিসে পরিণত করবে, ল্যাকটোস থেকে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোস, ঠিক আছে, মনোস্যাকারাইড হচ্ছে কি গ্লুকোজ প্লাস গ্যালাক্টোসে পরিণত করবে, ঠিক আছে, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোসে পরিণত করবে। একটু দেখো, এরপর ইনভার্টেস তো আমরা অলরেডি পড়াইছি, ইনভার্টেস হচ্ছে সুক্রোজকে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে, মেলটেস থেকে আদ্র বিশ্লেষিত হয়ে কি পাওয়া যায় এটা আসবে, মেলটেস হচ্ছে মল্টোজকে আদ্র বিশ্লেষণ, মেলটেস হচ্ছে এনজাইম, এনজাইমের নামের শেষে কি আছে দেখো তো, এইস, মুখে একবার বলো, সেলুলেস, অ্যামাইলেস, ইনভার্টেস, ল্যাকটেস, মেলটেস, জাইমেস, ইলুনিনেস, ঠিক আছে, এগুলো শেষে কি আছে বলো তো, এইস আছে, সেলুলেস, মুখে আমার সাথে একটু বলো তো, এগুলো জন্ম আসবে না, সেলুলেস, মুখে বলো, সেলুলেস, অ্যামাইলেস, ইনভার্টেস, ল্যাকটেস, মেলটেস, জাইমেস, ইনুলিনেস। দেখি আমাকে ধরো, ল্যাকটেস কি করে বলো তো, ল্যাকটেস এনজাইম কি করে, ল্যাকটোসকে দেখো আমি বলতে পারতেছি, ল্যাকটোসকে ভেঙে কি করে বলো তো, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোসে করে। মল্টেস এনজাইম কি করে, তোমার মল্টোসকে ভেঙে 2 অণু গ্লুকোজে পরিণত করে, হইছে নাকি হয় না, হইছে। এরপর হচ্ছে কি দেখো তো, ইনভার্টেস কি করে, সুক্রোজকে ভেঙে একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ। অ্যামাইলেস কি করে, স্টার্চ, ডেক্সট্রিন এগুলোকে ভেঙে তোমার হচ্ছে মল্টোসে নাই, মল্টোস, ফাইনালি মল্টোস হচ্ছে ডাইস্যাকারাইড, এটা ফাইনালি আবার 2 অণু গ্লুকোজে যায়, ঠিক আছে, 2 অণু গ্লুকোজে যায়। তো বের করে মনে রেখে দিবা।
ঠিক আছে, এভাবে করে মনে রেখে দিবা। শুক্রজোরটা তো মনে থাকে, বাকিগুলো মনে রাখতে হবে। এবার প্রোটিয়েস থেকে কম আসবে, প্রোটিয়েস থেকে আসবে কম, তবে প্রোটিয়েসও পড়তে হবে। পেপসিন কি করে, এগুলো হচ্ছে তোমার খাদ্য পরিপাক পড়ছিলাম, আমার মনে আছে খাদ্য পরিপাক যখন পড়ছিলাম, পেপসিন ট্রিপসিন, ফার্স্টে হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়, এরপর পেপসিন। পেপসিন কি করছে, প্রোটিন থেকে ক্ষুদ্রতর পেপটাইড বলছে। এটা কি করছে, ট্রিপসিন প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে তুমি যে রকমের তুমি মাংসই খাও না কেন, এগুলো তো বেসিক্যালি আমার জানার মতে হচ্ছে এগুলো অ্যামাইনো অ্যাসিডে যায়, তাই না? এগুলো আমাদের বডি হচ্ছে ওকে চিনে ফাইনালি। ও কিন্তু তুমি কি খাচ্ছ, তুমি মাটন খাচ্ছ না হচ্ছে তুমি চিকেন খাচ্ছ, বা ধরো হচ্ছে তুমি আর কোনো কিছু প্রোটিনের সোর্স গ্রহণ করছো, তো আমাদের বডি তো ফাইনালি তো ও তো আর এগুলো চিনে না, তুমি না হয় চোখ দিয়ে এগুলো চিনতেছো। তো ও বডি হচ্ছে ফাইনালি ওকে যখন নিবে তখন হচ্ছে কি হিসেবে নিবে বলো তো, অ্যামাইনো অ্যাসিড হিসেবে নিবে। তো যাই হোক, এগুলো মেডিকেলের টিচার, মেডিকেলের যারা আছে ওরা হচ্ছে আরো ভালো বলতে পারবে। তো লিপেস কি করে, বায়োলজি টিচাররা ভালো বলতে পারে। লিপেস তোমার তোমার হচ্ছে এটা পড়া লাগবে, আমি এটুকু বলে দিচ্ছি। তৈল চর্বি এগুলো থেকে কি, তবে এগুলা মানে এরকম কিছু না আর কি, মানে খুব বেশি বায়োলজির বিষয়। কোলেস্টেরল, লেসিথিনেস, এগুলো হচ্ছে তোমার মনে রাখতে হবে। এটা তৈল চর্বিকে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারিনে পরিণত করে। এটা কি করছে, স্টার থেকে ফ্যাটি, এগুলো হচ্ছে কম। আমি তোমাকে বলে দিই, এখানে হচ্ছে কার্বোহাইড্রেটসগুলো বেশি আসে, বাট এগুলো আসতে পারে, মানে এগুলো পসিবল, পসিবল কোয়েশ্চেন্সে এগুলো কিন্তু আসতে পারে। অন্যান্য এনজাইম নিউক্লিয়াস ও কি করে, ডিএনএ আর এনএ থেকে নিউক্লিওটাইডস, ডিএনএ পলিমারেজ, ডিঅক্সিরাইবো নিউক্লিয়েট ট্রাইফসফেট, কি বলছে ওরাই জানে, তোমরা জানো, তোমরা ভালো পারো। টক্সিন কি, এখানে একটু সারসংক্ষেপটা পড়বা। টক্সিন কি, ঠিক আছে, ক্ষতিকর জীবাণু থেকে নিশ্চিত ফুড পয়জনিং এর বিষাক্ত উপাদানকে, ফুড পয়জনিং যে আমি বলছিলাম কতদিন, প্রিজারভেটিভ, যেসব রাসায়নিক, গরমকালে দেখবা তুমি যদি বিরিয়ানি টিরানি এইসব খাও, তোমার ফুড পয়জনিং হওয়ার চান্সেস বেড়ে যায়, কারণ তুমি কোন জায়গা থেকে খাচ্ছ, কি বিষয়, কারণ এগুলোতে হচ্ছে তোমার এইসব জন্মায়। আরও একটা বিষয় আছে, তোমার বিরিয়ানি বা খিচুড়ি, খিচুড়ি কিনা জানি, বিরিয়ানি খিচুড়ি এগুলোই মনে হয়, এগুলো হচ্ছে তোমার গরম করে খাওয়া ঠিক না, মানে তুমি ফ্রিজে রেখে দিচ্ছ, তুমি গরম করে খাচ্ছ, যদিও অনেকে খায় দেখবা। তো এগুলোতে হচ্ছে কিছু ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়াগুলো তোমার যে হিটটা করবা ওই হিটে অ্যাক্টিভ হওয়ার চান্স বেড়ে যায়। তো এই রিসেন্ট একটা ঘটনা, এটা খুব বেশি দিন হয় নাই, ওর হচ্ছে চাচি মানে কাকি, ওরা হচ্ছে দুইটা বেবিও আছে, ওদেরকে ধরো বিরিয়ানি গরম করে খাইছে, বেবি দুইটা মারা গেছে, কারণ বেবিদের হচ্ছে একদম মারাই গেছে, তুমি ভাবতেছো হচ্ছে কি নাকি ডিরেক্ট মারাই গেছে। এগুলো যে কতটুকু ডেঞ্জারাস হতে পারে, সায়েন্স যে কতটুকু ডেঞ্জারাস এইসব নলেজ তুমি চিন্তা করতে পারবা না। তো ওরা হচ্ছে একদম ডিরেক্টলি মারাই গেছে। তো এখানে যে ব্যাপারটা, এটা হচ্ছে কিছু ব্যাকটেরিয়া আছে, ওরা হচ্ছে একটা টেম্পারেচার আবার অ্যাক্টিভ হয় সেই জন্য সব খাবার, এগুলো আসলে আমাদের নলেজ থাকা খুব উচিত, এগুলো নিয়ে আসলে আমাদের জানি না, আমাদের খুব একটা মানে ব্যাপারগুলো হয় না আর কি। অ্যাটলিস্ট যে বিরিয়ানি বিক্রি করবো ওর এই নলেজগুলো থাকলে সুবিধা, মানে একটা ইনস্ট্রাকশন গরম করে না খেতে, মানে কোনটা গরম করে খাওয়া যাবে না। বোটুলিজম হচ্ছে কি হয়, তোমার এই খাদ্যবস্তুতে ক্যানিং ব্যাকটেরিয়া জন্মে, এতে নিষাক্ত উৎস বা টক্সিনকে পয়জনিং করে, অবস্থাকে বোটুলিজম বলে। স্পোর কি, ব্যাকটেরিয়া কোষগুলো প্রতিকূল পরিবেশে, এর মানে পিএইচ যদি নিচু হয়, এর মানে অ্যাসিডিক এনভায়রনমেন্ট বা উচ্চ তাপমাত্রায় ও কি করে, দেহের চারদিকে প্রতিরক্ষা আবরণ সৃষ্টি করে সুপ্ত থাকে। এই অবস্থায় থাকা জীবাণুকে ওই জীবাণুর স্পোর বলে। জ্যাম জেলি, ফলের খোসা ছড়ানোর জন্য ছোট ছোট বিচিযুক্ত কুচি কুচি করে ক্রাশিং করে, বুঝছো, জ্যাম। আর সিদ্ধ করে ছেঁকে, ফলের রস অথবা ফলকে সিদ্ধ করে ছেঁকে বিচিমুক্ত তরলকে প্রয়োজন মুক্ত, বুঝতে পারছো কি বলছে। কলেট পড়াইনি, কলেট সাসপেনশন কোয়াগুলেশন, এগুলো নেক্সট ক্লাসে পড়াবো তোমাদের, ঠিক আছে, এগুলো নেক্সট ক্লাসে পড়াবো। তো আমি একটু তোমাদের সিকিউ ফরম্যাটটা দেখাই। দাদা, হ্যাঁ বলো। আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আমাদের যে মাস্টারের 568 পেজ থেকে একদম 613 পেজ পর্যন্ত এগুলো কি পড়া লাগবে না? ওগুলো শর্টে নেই, বুঝতে পারছো, ওগুলো হচ্ছে শর্ট সিলেবাসে নেই। পড়া লাগবে বলতে তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়া লাগবে, ওগুলো আমি দেখাই দিব। তাহলে মাঝের যে পেজগুলো আছে ওগুলো কি করবো বলো তো, আমি নেক্সট ক্লাসে ওগুলো দেখাই দিব। বাট ওগুলো পরীক্ষার জন্য তুমি যদি জান প্রাণ দিয়ে পড়ো তাহলে কিন্তু আবার ভুল ডিসিশন হবে। ওগুলো হচ্ছে জাস্ট ইনফরমেশনগুলো, যতটুকু তোমার যেমন কলেজে কনসেপ্টগুলো যতটুকু মাথায় থাকা দরকার অতটুকু রাখতে হবে, মানে জাস্ট ইনফরমেশনগুলো তোমার রাখতে হবে যে এই জিনিসটা এই। এগুলোতে আবার তুমি বেশি টাইম দিলে তোমার মোটামুটি টাইম লস হবে, ঠিক আছে, টাইম লস হবে। তো আশা করি বুঝতে পারছো।
আমি তোমাদের একটা কোয়েশ্চেন দেখাই, এই কোয়েশ্চেনটা তুমি জন্ম অ্যান্সার করবা না। আমি এটা দেখাচ্ছি, এই কোয়েশ্চেনটা তুমি আসলে জন্ম অ্যান্সার করবা না। এটা হচ্ছে বিপদ, মানে তুমি একদম কিচ্ছু পারছো না। রাজশাহী বোর্ড 2022-এর কোয়েশ্চেন, কারণ এটা করলে তোমার অ্যাটলিস্ট 2 মার্কস কাটা যাবে, এটা শিওর থাকো। অরবিট কি? ফাইন, এখানে আমি 1 পাবো। কুণ্ডানীতি ব্যাখ্যা করে, এখানেও আমি 2 পাওয়া পসিবল। ঠিক আছে, এগুলো তো উদাহরণ সহ, তাহলে তুমি উদাহরণ সহ দিয়ে দিলে একদম 2 কাটার সুযোগ নেই। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উদ্দীপকের সি বিষয়টি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। বিষয় দুটির ক্ষেত্রে রসায়নের ভূমিকা অপরিহার্য। তো এখানে কি বলছে দেখো তো, খাদ্য নিরাপত্তা, তাহলে এ বি আর সি 3টা বাক্স দেওয়া আছে। ফার্স্টেরটাই বলছে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে। এখানে 3টা পয়েন্ট দেখাইছে, আসলে হচ্ছে প্রসব পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি হতে হবে, সামর্থ্য থাকতে হবে কেনার, এরপরে কি হতে ব্যবহার জানতে হবে। টাকা আছে উল্টাপাল্টা খাইছো, তাহলে এটা কিন্তু খাদ্য নিরাপত্তা হচ্ছে না। তো খাদ্যের পর্যাপ্ততা থাকতে হবে, আছে এখানে মানে এলোমেলো করে আছে আর কি, তাই না? না ব্যবহারের কথাটা বলে নেই। তো বলছে হচ্ছে খাদ্য নিরাপত্তা বিষয়টি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো, পর্যাপ্ততা। তো এখানে তুমি কিভাবে জিনিসটা হিসাব করতে পারো, এখানে তুমি শুরু করবো হচ্ছে WHO এর ওই সামিটের ডেফিনেশন থেকে, অল পিপল অ্যাট অল টাইমস হ্যাভ অ্যাক্সেস টু সেফ সাফিসিয়েন্ট নিউট্রিশিয়াস ফুড টু মেনটেন এ কি বলে এটাকে, হেলদি অ্যান্ড অ্যাক্টিভ লাইফ। ঠিক আছে, এখান থেকে শুরু করবা। তো WHO কি বলছে খাদ্য নিরাপত্তা সম্পর্কিত, মানে খাদ্য নিরাপত্তা বিষয়টি কি আগে এটা বললা। তো এর মধ্যে তোমার পয়েন্টগুলো কি আছে, 3টা পয়েন্ট আছে। এর মধ্যে হচ্ছে পর্যাপ্ততা, অল পিপল অ্যাট অল টাইমস, এর মানে অবশ্যই পর্যাপ্ততা ছাড়া তো এটা কোনোভাবে সম্ভব হচ্ছে না হেলদি অ্যান্ড অ্যাক্টিভ লাইফের জন্য। তো এই জিনিসটাকে তুমি এখানে ঘুরে পেঁচাই লিখবা রচনার মতো করে। ঠিক আছে, এই জিনিস 2টা পয়েন্ট। আবার ধরো বলতেছো এক কথা, চলে গেছো এর ভিতর ফুড প্রিজারভেটিভে, তাইলে তার হবে না। খাদ্য নিরাপত্তাতে খাদ্যের পর্যাপ্ততা, তো এখানে রসায়নের ভূমিকাও বলে দিবা। রসায়নের বিভিন্ন সার যে আছে এগুলো ব্যবহার ফলে তোমার খাদ্যের পর্যাপ্ততা বৃদ্ধির দিকে আমরা কি নিশ্চিত করার দিকে আরেকটু এগিয়ে যেতে পারি, যেমন নাইট্রোজেন যুক্ত সার, এরপর ফসফরাস, এরপর হচ্ছে কি পটাশিয়াম, এগুলা। তো এই কোয়েশ্চেনটা হচ্ছে ইন জেনারেল আমি নিব না, এটা হচ্ছে একদম বিপদে পড়লে তখন আমি একটা জিনিস চিন্তা করে রাখলাম যে কি কি হতে পারে। উদ্দীপকে এ ও বি বিষয় দুটির ক্ষেত্রে রসায়নের ভূমিকা অপরিহার্য, খাদ্য উৎপাদন ও সংরক্ষণ। তো এটার ক্ষেত্রে হচ্ছে তুমি সারের কথা বলবা উৎপাদনে, সংরক্ষণে তুমি কিসের কথা বলবা বলো তো, প্রিজারভেটিভের কথা বলবা। প্রিজারভেটিভের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করবা। ঠিক আছে, এর মধ্যে হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল নিয়ে আলোচনা করবা, অ্যান্টিঅক্সিডেন্ট নিয়েও আলোচনা করবা, কিলেটিং নিয়েও আলোচনা করবা, খাদ্য নিরাপদ গুণগত মান রক্ষা, তো মজুদের বিষয়টাও বলবা। ঠিক আছে, রসায়নের ভূমিকা অপরিহার্য, তাহলে হয়ে গেল শেষ। তো এবার আমি হচ্ছে আরেকটা ফরম্যাট দেখে, এই কোয়েশ্চেনে মার্কস আবার ভালো পাওয়া যাবে, খারাপ পাওয়া যাবে না। বর্ণালী কি এটা লিখবে, এখানে মার্কস আছে, ফুল মার্কস পাবা। এরপর HClO4 HbRO4 এর মধ্যে কোনটা হচ্ছে সেন্ট্রালের জারণ মান দিয়ে পড়বা। এই পাত্রের দ্রবণ থেকে ভিনেগার প্রস্তুত করা যায় কিনা ব্যাখ্যা করো। আবার হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা অপার, আমি তোমাকে এই 4-5 মিনিট পরে কল দিচ্ছি, ক্লাস আছে তো একটু পরে কল দিচ্ছি। ওকে ওকে। আচ্ছা এটা একটু দেখো, এই পাত্রে দ্রবণ থেকে ভিনেগার প্রস্তুতি কর, এটা কিন্তু তুমি 3-3 পাবা। আমরা যেভাবে শিখছি স্টেপ ধরে ধরে, এখানে কিন্তু তুমি এনজাইমের নাম, টেম্পারেচার এবং স্টেপ ওয়াইজ যদি তুমি লিখো, এখানে কিন্তু 3-3 পাওয়া সম্ভব। এর মানে এটা কিন্তু খারাপ কোয়েশ্চেন, এটা কিন্তু ভালো একটা কোয়েশ্চেন হবে তোমার জন্য। বর্ণালীতে 1, এখানে 2। তো এইখানে হয়তো টিচার তোমাকে ভাবতে পারে হচ্ছে কি একটু খারাপ, টিচারের ভাবা দিয়ে কি হবে, তুমি মার্কস তুলতে পারলে ভাবা দিয়ে আর কি হবে, কারণ তুমি তো মার্কস কাটার তো উনি সুযোগ পাবে না। উনি যদি সুযোগ পাইতো যে না আমি এখানে পাত্রে খেজুরের রস আছে, তাহলে খেজুরের রসের ভিতর কি কি থাকে এখান থেকে ভিনেগার প্রস্তুত করা যায় কিনা এটা সুন্দরভাবে ব্যাখ্যা করবা। ঠিক আছে, এটা হচ্ছে হিট দিবা, হিট দিয়ে হচ্ছে ফার্স্টে কিছু অণুজীব মেরে ফেলবা, এই বিষয়। তো এটা কিন্তু তুমি 3-3 পাওয়া পসিবল, খারাপ কোয়েশ্চেন না কিন্তু, এটা ভালো কোয়েশ্চেন। এরপরে উদ্দীপকের বি যৌগসমূহ খাদ্য সংরক্ষণে কিভাবে ভূমিকা রাখে তার কৌশল ও গুরুত্ব বর্ণনা করো। তাহলে এক্স হচ্ছে সমুদ্রের পানি থেকে প্রাপ্ত দানাদার পদার্থ, ওয়াই হচ্ছে তোমার আখের রস থেকে প্রাপ্ত দানাদার পদার্থ। তাহলে এটা কি হবে বলতো, সোডিয়াম ক্লোরাইড
আর এটা হচ্ছে কি সুগার। এটা কিন্তু খুব ভালো কোয়েশ্চেন, আমার মনে হয় এই কোয়েশ্চেনটা ভালো। এটা যদি কেউ বিপদে পড়ে এটা নিতে পারো। এই কোয়েশ্চেনে তোমার মার্কস আমার মনে হয় 80 to 90%, 85 to 90% পাওয়া পসিবল। ঠিক আছে, একদম 90% পাওয়াই পসিবল। এর কারণ কি, এখানে লবণ, লবণে তুমি বলে দিতে পারবা লবণ হচ্ছে কিভাবে হচ্ছে কাজ করে। লবণ হচ্ছে খাবার থেকে পানি শোষণ করে নেয়, তাই না? ও হচ্ছে পানিগ্রাহী পদার্থ, ও খাবার থেকে পানি বের করে নিয়ে আসে। পানি না থাকায় খাবারের ভিতর ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। চিনির ক্ষেত্রে কি হয়, তোমার ও হচ্ছে ব্যাকটেরিয়া কোষের মধ্যস্থ পানিটা অবিস্রবণ বা অসমোসিস প্রসেসে বের করে নিয়ে আসে। এখানে বলবো হচ্ছে 7 থেকে 8%, কোনো ক্ষেত্রে 15% পর্যন্ত সোডিয়াম ক্লোরাইড, আর এখানে 65 থেকে 70% পর্যন্ত চিনি দ্রবণ ব্যবহার করা হয়। তো নিয়ে আসে, ফলে কি হয় বলতো, ব্যাকটেরিয়ার যে সেলটা আছে ওই সেলটা মারা যায়, মানে ব্যাকটেরিয়া মারা যায়, ফলে খাদ্য সংরক্ষিত অবস্থায় থাকে। তো এটা কিন্তু ভালো কোয়েশ্চেন। এখানে 3-4 হচ্ছে, তুমি যদি 4 না পাও, এরপর বলছো হচ্ছে কি খাদ্য গুরুত্ব বিশ্লেষণ করো, তাহলে তুমি এগুলোকে বিভিন্ন জায়গায় তুমি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যে অ্যাপ্লাই করতেছো এইসব হাবিজাবি গুরুত্ব সহ বলে দিবা। তো এই কোয়েশ্চেনটা আমার মনে হয় এটা তোমরা রেডি করে রাখতে পারো। এই কোয়েশ্চেনটা তোমরা রেডি করে রাখতে পারো, এখানে মার্কস পাওয়া পসিবল। 7-এর মধ্যে তোমার 6 পাওয়াই পসিবল। সাথে 7ও দিয়ে দিতে পারে স্যার, বলা যায় না। বোর্ড পরীক্ষা হচ্ছে এমন একটা জায়গায় সাথে 7ও দিয়ে দিতে পারে, কারণ তুমি এখানে কিন্তু তোমার এক্সপার্টাইজ মানে যেটা হচ্ছে এইখানে কিন্তু তুমি তোমার বিশেষত্ব দেখাইছো। এটা এমন না যে তুমি ছেড়ে দিছো জিনিসটা, তুমি কিন্তু ওর বিশেষত্বটা দেখাইছো, মানে তুমি ওই জিনিসটাকে সুন্দরভাবে লিখছো। কুমিল্লা বোর্ড আসছে হচ্ছে ডায়াস্টেস এনজাইম আলু থেকে আদ্র বিশ্লেষণ করছে, আলু থেকে। তাহলে তোমরা এটা একটু লিখিও তো, এটা হচ্ছে কি আলু থেকে বানাচ্ছে, এ বানাচ্ছে আদ্র বিশ্লেষণ, এরপর হচ্ছে ডায়াস্টেস এনজাইম। তাহলে এখানে কি থাকে, আলুতে তো এস্টারসিস এগুলো থাকে, ডায়াস্টেস এনজাইম কিসে পরিণত করে ওকে। আলুটা মনে হয় বইয়ে দেয়া আছে, নয় দিত না। ঠিক আছে, বইয়ে মনে হয় দেয়া আছে। মানে আলু কেটে কেটে এখানে তোমার কি করা হয়, ওই ওইটাকে তুমি ধরো পানিতে দিলা, তাহলে এর ভিতর থেকে একটা সাদা অংশ বের হয়ে আসছে, স্টার্চের যে পার্টটা। তো ওইখান থেকে তুমি কি করবা, ওইটারে তোমার ইস্ট বলো বিভিন্ন কিছু দিয়ে দিলা। তো ডায়াস্টেস এনজাইম কি করে এটা দেখতে হবে, ডায়াস্টেস এনজাইম কি করে এটা দেখতে হবে। এরপরে হচ্ছে পরবর্তী ধাপগুলো বর্ণনা করতে হবে। ডায়াস্টেস এনজাইম এটা কি আছে একটু দেখে আসি তো। ডায়াস্টেস তো আমরা এখানে পাইনি, ডায়াস্টেস এনজাইম এখানে নেই, ডায়াস্টেস তাহলে উপরে আছে। ঠিক আছে, ড্যাশ টেস্টটা একটু দেখে নিও, ড্যাশ টেস্টটা কি কাজ করছে। তাহলে এইটুক থাকুক, ওই কোয়েশ্চেনটা একটু আমাকে লিখে দিও, মানে পরেরটা আমাকে একটু লিখে দিও। হ্যালো, হ্যাঁ আসছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আপনি আসেন না, বের হোক। বৃষ্টি পড়তেছে? ও, তবে দাঁড়ান দেখে জানি। ঠিক আছে, এমনি আসতে পারলে এসে যান আর কি। তাহলে আসেন। ঠিক আছে, তাহলে এটা একটু পড়ে নিও। আজকে এইটুক থাকুক, নেক্সট ক্লাসে বাকিটা দেখাবো। নেক্সট ক্লাসে হচ্ছে কলেজ সাসপেনশন, ওগুলো শর্টের বাইরে ওগুলো পড়াবো। 1 ঘন্টা ক্লাস হয়েছে। শরীয়ত তাসনিয়ান বলেছে তাদের নোটিফিকেশন আসছে নাই আজকে। মাইনারিয়ান বলেছে কর্মকি রসায়ন থিওরি টাইপের, আর মৌলের পর্যাবৃত্ত ধর্ম থিওরি, কোনটা থেকে অ্যান্সার করলো? কর্মকি এই মৌলের পর্যাবৃত্ত তো টেকনিক্যাল জিনিস, ওইটা অ্যান্সার করলে থিওরি হলে কি হবে, এটা রিজন আছে, মানে বুঝছো ওইটা কাইন্ড অফ তোমার রচনালিকার মতো না, এটা হচ্ছে ব্যাখ্যা, মানে তোমার কিন্তু প্রত্যেকটা জিনিসের এক্সপ্লেনেশন আছে। তো এটা থেকে যদি অ্যান্সার করো তাহলে বেটার হবে, এটা যদি অ্যান্সার করো তাহলে বেটার হবে।